রোহিঙ্গারা সর্বশেষ বাংলাদেশে ৩ দফায় রোহিঙ্গারা এসেছিল, 1978-19 সালে একবার, 1991-92 সালে একবার, সর্বশেষ জোয়ার হিসেবে এসেছিল 2016-17 সালের দিকের ঘটনা। তো 17 সালে তখন তারা জোয়ারভাবে বাংলাদেশে এসেছিল, যে একটা জোয়ার তৈরি হয়েছিল কিংবা যে একটা সারা ওয়ার্ল্ডের একটা দৃষ্টি আকর্ষণ করেছিল, মানবিক কারণ কিংবা যে কোনো কারণে হোক না কেন, বাস্তু শিবির হিসেবে যেভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল, দিন দিন সে আবেদনটি ফুরিয়েছে। সর্বশেষ যখন আমাদের গত রমজান মাসে, এই লাস্ট রমজানে, যখন অ্যান্টনিও গুতেরেজের যে একটি নিয়মতান্ত্রিক সফর বাংলাদেশে এসেছিল, তো তার পরিপ্রেক্ষিতে আবার এই রোহিঙ্গা মোটামুটিভাবে একটা দৃষ্টি আকর্ষণ করেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন এখন ইউএসআইডি সহ আরও অন্যান্য যে ফান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে রোহিঙ্গারা মাথাপিছু প্রতি মাসে $12.5 করে তাদের খাদ্যের জন্য তারা পেত। এখন সেটা গত এপ্রিল থেকে সেটা $6 নেমে এসেছে। এবং যেহেতু ইউএসএ এবং ইউএসআইডি সহ আরও অন্য নানা ধরনের বৈশ্বিক যে ফান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো বন্ধ হওয়ার কারণে হচ্ছে কি, ধরেন এটা একটা অস্থিরতা তৈরি হতে পারে, এবং যখন আপনার খাদ্যে অভাব দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে, তখন বাংলাদেশের উপরে যে চাপটা তৈরি হবে, একই সাথে তখন এই বৃহৎ আকার রোহিঙ্গারা, অলরেডি তাদের মধ্যে অনেক রোহিঙ্গারা কিন্তু নানা ধরনের অপকর্ম, অনেক অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, এবং আমরা দেখেছি তারা বাংলাদেশিদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছিল চিটাগাং, কক্সবাজারে, এবং আপনি দেখবেন অনেক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট কিংবা এনআরডি নিয়ে কানাডা পর্যন্ত চলে গিয়েছিল। তো যখন আপনি খাদ্য সংকটটি আরও বেশি প্রকট আকার দেখা যাবে, তখন এই ধরনের আপনি এগুলোকে ঠেকাতে পারবেন না, যে সামাজিক যে অস্থিরতাগুলো। তো লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সাথে সাথে কিন্তু ডক্টর ইউনূস তিনি আসলে আকর্ষণ করেছিলেন, ইভেন তিনি সৌদিকে বলেছিলেন, যেন মুসলিম বিশ্বকে বলেছেন, ওআইসিদেরকে বলেছেন, তারা যেন এই চেনটা যেন বন্ধ না হয়, এবং যেন এই ত্রাণটা বা সাহায্যটা যেন কন্টিনিউয়াস প্রসেসে থাকে। এবং সর্বশেষ আপনি যে কাতারের প্রসঙ্গটি আনছেন, আমি সেই প্রসঙ্গে আবার যাচ্ছি। সেই প্রসঙ্গ তিনি আসলে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটি আসলে সমাধানের জন্য না, এটি হচ্ছে কি আসলে মূলত ত্রাণ বা অনুদানের জন্য। আমি একটু যোগ করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যার সাথে বৈঠক করেছেন, শেখ মজা বিনতে নাসের, যিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান। ঘটনাচক্রে গত 24 অক্টোবরও আমি ওনার একটি প্রোগ্রামে জয়েন করেছিলাম। তার আগে 2023-এ দোয়া ফোরামে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রোগ্রামে আমি জয়েন করেছিলাম। তো আমি জানি আসলে ওদের গঠনতান্ত্রিক প্রক্রিয়াটা কী। কাতার ফাউন্ডেশন পৃথিবীতে প্রায় 400 অর্গানাইজেশনকে তারা ফান্ডিং করে থাকে, এবং এই কাতার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রিতেও তাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, কালচারাল এক্সচেঞ্জ, সোশিও কালচার ডেভেলপমেন্ট। তো আসলে আমার কাছে মনে হচ্ছে, ধরেন এটা একটা পয়েন্ট হচ্ছে কি, আসলে এখান থেকে কাতার ফাউন্ডেশন থেকে উনি ফান্ড ক্রিয়েট করার জন্য, যেটাকে আমরা পিআর বলি, তো সে জায়গা থেকে একটি দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে তিনি এই কাতার ফাউন্ডেশনের সাপোর্টে রয়েছে। আরেকটি ব্যাখ্যা আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে, ধরেন কাতারকে আসলে বলা হচ্ছে কি আসলে মধ্যস্থতাকারী দেশ। আপনি লক্ষ্য করে থাকবেন 2020 সালে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের যে সম্মেলন চুক্তিটি হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে আসলে তালেবানদেরকে কি সন্ত্রাস বিরোধী কার্যক্রম থেকে লিপ্ত থাকা, এবং ওখান থেকে ন্যাটো এবং আমেরিকানদেরকে আসলে উইথড্র করাটার জন্য কাতার একটি জোরালো ভূমিকা রেখেছিল। শুধু তাই নয়, ফিলিস্তিনি ইস্যুটি আপনি টেনে এসেছেন, এবং ফিলিস্তিনের ক্ষেত্রেও আপনি জানেন, এখানে আপনার হচ্ছে কি শিল্প, আবাসন, বিদ্যুৎ, কর্মসংস্থানে তারা $1.2 বিলিয়ন তারা কন্ট্রিবিউট করেছে, 91টি বিমান পাঠিয়েছে যা ত্রাণ নিয়ে। এছাড়াও তারা হচ্ছে কি রেড ক্রিসেন্ট এবং ইউএনআরডব্লিউ এর তত্ত্বাবধানে $4.5 বিলিয়ন তারা এখানে কন্ট্রিবিউট করেছে। তাছাড়া হচ্ছে কি, আপনি জানেন এই যে ফিলিস্তিনিদেরকে আসলে যারা সশস্ত্র বাহিনী দিয়ে যারা সাহায্য করে, হামাস, 2012 সাল থেকে হামাসদেরকে আসলে সাপোর্ট ব্যাকবোনে সাপোর্ট দিয়ে আসছে কাতার। শুধু তাই নয়, হামাসের সকল অ্যাক্টিভিটি কাতার থেকে পরিচালিত হয়। তো কাতারের আসলে দুটি রোল এখানে রয়েছে। একটি হচ্ছে কি, ধরেন আপনার মধ্যস্থতাকারী হিসেবে, যেহেতু আসলে এখানে রোহিঙ্গা সংকটটি একটি আন্তর্জাতিক ইস্যু, এবং যেখানে 4টি সুপার পাওয়ারে খেলা চলছে, ইউএসএ, চায়না, মূলত চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া। তো এখন এদেরকে একটা ব্যালেন্স করার জন্য আসলে কাতার একটি মুখ্য ভূমিকা রাখতে পারে, এবং কাতারের সে রোলটা আগেও আমরা প্লে করতে দেখেছি, এবং তারা সবসময় এটা করে। আরেকটি বিষয় হচ্ছে কাতার ফাউন্ডেশনের অধীনে, যে সেটি হচ্ছে কি ত্রাণ তহবিল রাখার জন্য। তো যেহেতু কাতার ফিলিস্তিনি ইস্যুতে সরব, এবং ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো তিনি আসলে শান্তিতে নোবেল বিজয়ী, পৃথিবীর সব জায়গায় শান্তির কথা উনি বলবেন। তো সেখানে রোহিঙ্গা ইস্যুকে তিনি অ্যাড্রেস করেছেন, একই সাথে তিনি ফিলিস্তিনি ইস্যুকে অ্যাড্রেস করেছেন। এবং আমরা এখানে দেখেছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী সেপ্টেম্বর 170টি দেশের সম্মেলনে নিউ ইয়র্কে এই রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা হবে, এবং এটা অনেক টাফ বিষয়, অনেক জটিল বিষয় এটা। তো আমরা আশা করব যে আমাদের সরকারের পক্ষ থেকে এই অন্তত হিউম্যানিটেরিয়ান এইড বলেন যেটা, বা এই ধরনের এই যে প্রচারণাগুলো বা বৈশ্বিককে চাপ দেওয়া, অন্তত চাপ দিলে অন্তত আমার এই চেইনটা অন্তত বন্ধ হবে না, এতটুকু আমরা নিশ্চিত।